অনুভব ওর জড়তা খেয়াল করে কিছু একটা আন্দাজ করে নিল। এরপর ফার্মেসির দিকে পা বাড়িয়ে কৌতূহল করে বলল, অসুখ তোমার কর্মচারীর নাকি, যে তোমার খামখেয়ালির জন্য সেও একটু খামখেয়ালি করে জিরিয়ে নেবে? প্রিয়া নিষেধ সত্ত্বেও অনুভব সবকিছু মেডিসিন কিনল, দামও নিজেই দিল। সব মিলিয়ে 2530 টাকা হয়েছে। প্রিয়াকে মাথা নুয়ে থাকতে দেখে অনুভব তেজের সঙ্গে বলল, ভেবো না, মাগনা দিলাম, এ মাসে বেতন পেয়ে শোধ দিবে। প্রিয়া শুধু মাথা কাত করলো। রাস্তায় উঠে পাশাপাশি হাঁটা শুরু করলো। অনুভব পুনরায় জিজ্ঞেস করলো, তারপর ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুত নিচ্ছ না? লালমাটিয়া মহিলা কলেজে অনার্স ভর্তি হব ভাবছি। সে কি পাবলিক এক্সাম দিবে না? বইপত্র নেই, কোচিং করিনি, গাইডলাইন নেই, প্রিপারেশন ছাড়া সাহস করি না। তাছাড়া এক্সামের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফর্ম কেনা, এক্সাম ফি, যাতায়াত ইত্যাদির পিছনে বাড়তি খরচ করার ইচ্ছে নেই। অনুভব বুঝলো মেয়েটির অবস্থা। একটু ভেবে বলল, তোমার ব্যাকগ্রাউন্ড কি? হিউম্যানিটিক্স। গ্রেট, আমি তোমাকে হেল্প করতে পারবো। প্রিয়া হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, এইটুকু সময়ে কিছু হবে না। কয়েকদিন বাদে রেজাল্ট, তারপর ইউনিভার্সিটিগুলো ফর্ম ছাড়বে। চেষ্টা করলে কিছুই অসাধ্য না। তোমাকে পরিশ্রম করতে হবে। প্রিয়া এখন অন্য বিষয়ে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। সে বেখেয়ালের মতো বলল, আচ্ছা দেখি, আপনি এবার আসুন, আমি একটু অন্য কোথাও যাব। অনুভব থেমে গেল। বুঝলো মেয়েটার কিছু একটা নিয়ে সংকোচন বোধ করছে। অনুভব চুচকি বাজিয়ে বলল, ও বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাবে, রাইট? আমার সঙ্গে দেখে ফেললে বয়ফ্রেন্ড মাইন্ড করতে পারে ভেবে ভয় পাচ্ছে। প্রিয়া আকাশ থেকে বলল, একটু ঝাঁঝালো গলায় বলল, আপনার মাথায় কি এইসব বিষয় ছাড়া অন্য কিছু ঘোরে না? অনুভব দুষ্ট হেসে হাতের তালু দ্বারা চুল আঁচড়ে বলে, কি করব বলো, মেয়েরা আমাকে যেভাবে চোখ দিয়ে ঘিরে রাখে, তাদের অন্য কিছু ভাবার উপায় নেই। মনে হচ্ছে আপনি খোলা মিষ্টি, তাই গায়ে মাছি বসে। প্রিয়া ঠোঁট টিপে হাসল। অনুভব অপমানিত বোধ করলো। কটমটো করে বলল, কি বোঝাতে চাইলে তুমি? কিছু না অবশ্য। তোমার মাথায় এর চাইতে ভালো উদাহরণ আসবে বা কি করে? স্ট্যান্ডার্ড যেমন, ভাবনাও তেমন। যাও, যেখানে যাওয়ার। অনুভব হন হন করে উল্টো পথে চলে গেল। গাট্টা গোট্টা আভিজাত্যপূর্ণ মহিলাটির নাম শায়লা। সম্পর্কে প্রিয়া চাচি হয়। মধ্যবয়স্ক হলেও শরীরের গাঁথনি মজবুত, চেহারায় ক্ষুদ্রধার। তিনি ছোট যা মনিয়া বেগমের শিহরে বসে আছেন। অবজ্ঞার চোখে দেখছেন চারিদিক। মুখভঙ্গি বলে দিচ্ছে এমন স্থানে তিনি জীবনে পাও রাখেন না। আজ 4 মাস পর হুট করে ছোট জায়ে সংসার দেখতে ইচ্ছে হলো, তাই সাত সকালে চলে আসা। শারহীন দুপা নিয়ে মুনিয়া ওনার বড় যাকে যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা মত। পিয়াকে নির্দেশ দিলেন বড় চাচিকে সকালে নাস্তা দিতে। পিয়া সকালের রান্না ইতিমধ্যে করে ফেলেছে। ভাত, আলু ভর্তা, ডাল। বিলাসী বড় চাচির মুখে তা রুচবে না জানা সত্ত্বেও সাধল। শাওলা বলল, খাবো না বউ, বাড়ি থেকে খেয়ে বের হয়েছিলাম। তোমাগো টানাটানি সংসার, আমার জন্য খরচ করার দরকার নেই। হাবিবটা যে লোভে পইড়া কি ভুল করলো, চাঁদের মতো দুই মাইয়া ঠাঁই হলো বস্তিতে। গোষ্ঠীর মাঝে জীবনে যা না হইছে। কথাগুলো শুনে মনিয়া অধঃপতন হইলেন। ক্ষীণ স্বরে প্রতিবাদ করে বললেন, ভাবি আপনি তো জানেন উনি এমন না। থাকবো, তুমি আর শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো না। পুলিশ তো ঘাসে মুখ দিয়া চলে না, দোষ করছে বলেই ধরে নিয়ে গেছে। আসলে দোষটা হইল লোভে। এই নিপু, মানুষের ধবলে পাশাপাশি মানুষের নিস্তার নই। প্রিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে কথাগুলো শুনছিল। মায়ের মিনমিনে স্বভাবটা তার বিরক্ত লাগছে। চাচি সম্পর্কে এই যাত্রাল মহিলাটি সারাটা জীবন সংসারে একাছড়ি ঘুরিয়েছে, তাই মাকে দমিয়ে রেখেছে। এই মহিলা
কুকৌশলে আজ তারা বাড়ি ছাড়া। বাবার কর্মকাণ্ড ছিল বাহানা মাত্র। কোটি টাকার সম্পত্তি একা গলৎকরণ করতে ছোট যাকে মেয়েসহ বাড়ি ছাড়া করেছেন। একটা আসবাব পর্যন্ত সঙ্গে দেয়নি। এখন এসেছেন লোভের ফিরিস্তি দিতে। মানুষ অন্যের দিকে একটা আঙ্গুল তোলার সময় নিজের দিকে 4টা আঙ্গুলের কথা বেমালুম ভুলে যায়। অন্যের দোষ ত্রুটি ব্যাপারে তারা জ্ঞান রাখলেও নিজের বেলায় সম্পূর্ণ অজ্ঞ থাকতেই ভালোবাসে। প্রিয়া কিছুক্ষণ আগেই গোসল করেছি। ভেজা চুল মুছতে মুছতে ভাব লেশহীন গলায় বলল, ঠিকই বলেছেন চাচি, লোভ যে কখন কাছে মানুষের কদ্দস চেহারা দেখিয়ে দেয় ভাবা যায় না। ভাগ্যিস আমাদের লোভ নেই, তাই স্বার্থপরতা করতে পারি না। আবার শত্রুকেও সৌজন্যতা দেখাতে ভুলি না। মুনিয়ার মেয়ের কথা শুনে ধমকে উঠলেন, এত কথা কিসের? দিয়া কই গেছে দেখ গিয়া, স্কুলে যাও সময় হলো। লায়লা প্রিয়ার কথায় যেন দেশলাইটের মতো ধপ করে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। বলেন, সকাল সকাল গোসল দিচ্ছিস কেন? কোনোখানে যাবি? আমার তো আর বাবার কামাই নেই, শ্বশুরের কোটি টাকা সম্পত্তি নেই যে সবাইকে বঞ্চিত করে জীবনভর ভোগ করব। তাই সংসার হাল নিজের কাঁধে তুলে নিতে হয়েছে। কথাটা বলতে গিয়ে গিলে ফেলল পিয়া। মুখে মুখে তর্ক করাটা সে এখনো শিখেনি। ছোট করে বলল, কাজে যাব চাচি। শাওলা ঠেস দিয়ে বলল, তা কি কাজ করিস? গার্মেন্টসে যাস নাকি অন্য কাজ? পিয়ার বলতে ইচ্ছে হয়, খোঁজও তো নেও না, কি করি তা জেনে বা কোন কাজ উদ্ধার হবে। মায়ের মুখ চেয়ে এই কথাটা তার মুখ থেকে বের হয় না। নয়তো মুনিয়া বেগমে এই ভেবে কাঁদতে বসবেন সন্তানকে তিনি সঠিক শিক্ষা দিতে পারেনি। তাই বিরস বদনে বললেন, হালাল উপার্জন করিস, হালাল খাস। কয়েকদিন বস্তিতে থেকেই তেরা সুরে কথা বলা শিখে গেছিস। শাওলা কটাক্ষ করলেন। মুনিয়া বেগম মেয়ের ওপর আরেক দফা বিরক্ত হয়ে যাকে কাজে ফিরিস্তি দিল শুনে শ্যাওলা হায় হায় করে উঠল। এত উঁচু বংশের মেয়ে কিনা বাবুর কেয়ারটেকারের কাজ করে, গোষ্ঠীর গৌরব সম্মান আর রইল না রে বউ। প্রিয়ার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি উকি দিয়ে সংবরণ হয়ে যায়। বলল, গৌরব তো আমাদের খেয়ে পড়ে বাঁচাতে চায় না চাচি, তাই সম্মানটা ধরে রেখে বেঁচে থাকার তাগিদে ছুটছি। পিয়া বুঝে গেল এখানে দাঁড়িয়ে থাকলে চাচি খোঁচা মারা কথা শুনতে শুনতে সে বেয়াদবি করে ফেলতেও পারে। স্বভাবের অশিষ্টতা সংবরণ করে ঘর ত্যাগ করে কাজে রওনা হলো। ওকে চলে যেতে দেখে শাওলা যেন আরাম পেল। প্রথমে একটু শঙ্কিত ছিলেন ওনার কাউকে সহজভাবে মেনে নিবেন কিনা। মনিরা তাকে এখনো আগের মতো মান্য করে এটা বুঝতে অসুবিধা নেই। তিনি মুনিরের হাত ধরে বললেন, শোনো বউ, ভাগ্য লিখন কেউ খণ্ডাতে পারে না। তোমার ভাগ্য এই বস্তি বাস লেখা ছিল, তাই এখানে আইসা বসছো। কিন্তু তোমার দুইখানা মাইয়া আছে, একজন যুবতী আর একজন প্রায় ডাঙ্গর হইয়া আসলো। বস্তি অজাত কুজাত মানুষের বিশ্বাস নাই, তারপরে তোমাগো উপর পুরুষের ছায়া নাই, বিপদ হইতে সময় লাগে না। তাই সম্মান থাকতেই পদক্ষেপ নেও। আমার ভাইস্তা বদরুল তোমার মেয়েরে পছন্দ করছে, চাহিদা থাকতে বিয়েটা দিয়ে দাও। মুনিরা অবাক হয়ে বলল, বদরুল? ও না আগে একটা বিয়ে আছে? তালাক হইছে তাতে কি? বাপ জেল খাটার জানলে কেউ তোমার মেয়েকে ঘরে তুলবে না মনে হয়। কানাখোড়াও জুটবে না। বদরুল পিয়ারে ছোটকাল থেকে পছন্দ করে, দেখে বিয়া করতে চাইছে। বনেদি ঘর বাড়ি, বাপের মাছের খামার আছে, দুইটা ধানের মিল আছে। পিয়ার সাথে বিয়ে হলে তোমাগো আর বস্তিতে পইড়া থাকতে লাগবো না। ভাইবা দেখো বউ। সাহেলার কথা শেষ হলে মুনিরা কোনো শব্দ উচ্চারণ করলেন না। একটু সময় নিয়ে বললেন, ভেবে দেখি। পিয়া ফুটন্ত তেলে জলে ছিটে পড়ার মতো ছ্যাদ করে উঠলেন।
দুঃখে কান্না পাচ্ছে। তার চেয়ে বেশি রাগ হচ্ছে মায়ের উপরে। বড় চাচি এহেন প্রস্তাব তিনি কি করে আশা করা দিলেন, ওর বুঝে আসছে না। প্রিয়ার নতরদেহে যখন সদ্য কৈশোরের স্পর্শ লেগেছে তখন থেকেই লম্পট বদরুলের নজর তার উপর। লোকটির চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তার উপস্থিতিতে মেয়েদের ৩ নম্বর অদৃশ্য চক্ষু সর্বদা সতেজটা থাকে। বড় বংশে বিয়ে দিয়ে বউ এনেছিল, কিন্তু দুর্চরিত্ররা সংসার টেকেনি। এখন চাচি বলি পাঠাই হিসেবে তাড়িয়ে দেওয়ায় দেবরের মেয়েটাকে আগে পেয়েছে। প্রিয়া আগে বুঝেছিল স্বার্থবিনা যিনি এক গ্লাস পানি কাউকে এগিয়ে দেন না তিনি বিনা মতলবে এই স্যাঁতস্যাঁতে চিপাগলি মারায়নি। দিনের সূর্য ডুবু হতে প্রিয়া ক্লান্ত দেহে বাড়ি ফিরে পায়ের জামাটা ছাড়েনি। এইসব শুনে মেজাজ স্থির রাখতে পারল না। উষ্ণ কণ্ঠে বলল, ভেবে দেখবেন মানে? ওই মহিলা সামনে বাজে কথা বলে গেল আর তুমি জি হুজুর করে গেলে। মুনিরা বেগম অসহায়। সারা জীবন সংসারের যে যায়ের মতামতকে তিনি শিরোধার্য মনে করে এসেছেন, আজ হুট করে তার মুখে মুখে কথা বলার সাহসটা তিনি করে উঠতে পারেনি। চিত্রে ঘুরিয়ে দেওয়া মর্ম আঘাত সহসা অভ্যাসকে ভাঙতে পারে না। তাই বড় জায়ের অন্যায়ের পর মুনিয়া পারেনি কঠোরতা প্রদর্শন করে। এই নিয়ে ব্যর্থতা হিসাবে মানলেন তিনি। বললেন, বেয়াদবি করলে আমার আর ওনার মাঝে ফারাক কোথায় পিয়া? নাকি অকথ্য গালিগালাজ করলে আমাদের আগের দিন ফিরে আসবে? তোর বাবা সুযোগ দিয়েছে বলে উনি আমাদের উপর অন্যায় করতে পেরেছে। আল্লাহর পাপের শাস্তি কিংবা ধৈর্যের পরীক্ষা কখনোই কোন দিক থেকে নেয় আমরা জানি না। শাওলা ভাবি অন্যায় করেছে, সৃষ্টিকর্তা দেখেছে। বিচার না হয় উনি করুন। আমাদের সেই ক্ষমতা যখন নেই, শুধু শুধু অন্যকে খেপিয়ে দিয়ে লাজুক নিজেদের বিপদ না ডাকলে মঙ্গলজনক। আমি কোনো মহীশূরী বলবান নারী নই যে নিজের সন্তানদের রক্ষা করতে পারবো। নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। সারাদিন মনিরা আদর্শ গৃহিণী হওয়ার চেষ্টা করেছেন, সন্তানদের আদর্শবান বানাতে চেয়েছেন, অথচ ওনার সংসারে আদর্শের চরম ঘাটতি দেখা দিল। তাছাড়া বছর চারেক আগে কোমরে হতে পা অবধি প্যারালাইজ হওয়ার পর মনিয়া নিজেকে অসহ্য ভাবে। প্রিয়া ঠান্ডা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি এই অসহায়ত্ব থেকে মুক্তি পেতে আমাকে ওখানে বিয়ে দেওয়ার চিন্তা করছো? এটাও অসহায়তা নয় যে নিজের মেয়েকে দোজখে ঠেলে দিব। হারাম মাংস পোলাওয়ের চেয়ে হালাল নুন ভাতের শান্তি। সামনাসামনি মানা করলে তোর চাচি চেঁচামেচি করত, প্রতিবেশীর সামনে লজ্জায় আবরণ খুলে দিত। আমি না হয় ঘর থেকে বের হই না, আমার সন্তানার দিকে কেউ খারাপ নজরে তাকাক তা আমি চাই না। দিয়া বালিকা বয়স, সারাদিন এদিক ওদিক ঘুরি। এইটুকু বয়সে এমনিতে যা দেখলেও মানুষের বিদ্রোহ হজম করা মানসিকতা এখনো যায়নি। তার চেয়ে ফোনে কথা বলা উত্তম। তুই আজ দিন বাদে এই বাড়ি ফোন করিস, আমি মানা করে দেব। প্রিয়া নাসাগ্রণ পিছলে প্রলম্বিত এক স্বস্তির শ্বাস নিহত হয়। অনুশোচনা হয় একটু আগে মানুষটাকে ভুল বোঝার জন্য ছল ছল চোখে লুকাতে সে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে। প্রিয়া অ্যাডমিশন টেস্ট শেষ হয়েছে কিছুদিন হলো। শেষ মুহূর্তে প্রস্তুতিতে আহামরি ফলাফল করার কথা না, আকাঙ্ক্ষাও করেনি। ঢাবি চাবি কোথাও সিরিয়াল না আসার প্রিয়া পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কারণ এবার পাবলিক পরীক্ষা ভর্তির আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা শেষ হয়ে গেছে। হিসেবে প্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে সেই টাকা পাবলিকের ফরম টাকা ভরছিল। নিজের ওপর দয়া কম হচ্ছিল না তখন। ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ পর্যায় হলো এই অ্যাডমিশনটাই, যখন একজন শিক্ষার্থী লম্বা সময় ধরে একটা বিষয় নিয়ে নিজেকে প্রস্তুত করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কেউ ডাক্তারি পেছনে ছোটে,
কেউ বা ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনার, আর্টিস্ট সহ কত শত স্বপ্ন তাদের দুচোখে দিনরাত খেলা করে। সেই স্বপ্নের তাড়নায় উঠতি তরুণরা সুস্থির হতে পারে না। দেশের প্রান্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা ছুটে আসে বিশ্ববিদ্যালয় অভিমুখে। কেউ নিজের স্বপ্ন পূরণে একাগ্র, কেউ বা পরিবার। এমন লাজুক বিষয় প্রিয়া ভাবে, চাল ডাল কিংবা ডিমের দাম বেড়ে গেলে কোন দিকে খরচ কমাবে। মাছ মাংসের দিক তো হাতে দেওয়াই যায় না। দিয়াটা আমিষ খেতে খুবই ভালোবাসে। শুক্রবারের দিনে পাশের বাড়ি থেকে মাংসের তরকারির ঘ্রাণ পেলে মুখ শুকিয়ে থাকে মেয়েটা। মেয়েরা মানসিক দিক থেকে পুরুষের তুলনায় আবেগপ্রবণ হলেও তাদের সহনশীলতা পর্বতের ন্যায় বিশাল ও দূর। প্রসব বেদনার সঙ্গে প্রাণ দিয়ে লড়াই করতে হলেও সন্তানকে আলোর মুখ দেখায়। সংসারের জন্য নীরবে ক্ষয়ে যায়। মুনিয়া বেগম অনেকটা চাপ স্বভাবের। নিজের খারাপ লাগা কিংবা অসুবিধাটুকু না ঠেকলেও স্পষ্ট মুখে আনতে পারে না। মেয়ে দুটো হয়েছে মায়ের মতো। কপটতা, ভণ্ডামি কিংবা স্বার্থপরতা কোনোটাই পায়নি। পাশের বাড়ির মাংসের ঘ্রাণ পেয়ে দিয়া একদিন অপেক্ষা করে বলছিল, অনেকদিন মাংস ভাত খাই না আম্মু। মুনি সেই দিন অসহায়ের মতো মেয়েকে আলগে নিয়ে কেঁদেছিলেন, অদৃষ্টির উপহাস করেছিলেন। সেই দৃশ্যর পর দিয়ে কখনোই মাংস খাবার কথা মুখে আনে না। শুক্রবার যখন অন্যের ঘর থেকে গরম গরম মাংসর তরকারির সুঘ্রাণ ছোটে, সেই ঘ্রাণ শুকে শুকে ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেয় প্রিয়া। সবাই দেখে, সবাই বোঝে, কিছু অভাব তার জবাব বন্ধ করে রাখে। জাইমের কেয়ারটেকারের কাজটা পাওয়ার পর বোনের মুখ চেয়ে প্রিয়ার জীবনটা কল্পনা করতে পারেনি, তাই করেছে। যেই দিন অন্তরা ভাবি বাড়িতে ভালো রান্না হয়, প্রিয়ার জন্য তারা কিছু বরাদ্দ থাকে। প্রিয়া নিজেরটুকু লুকিয়ে আনে বোনের জন্য। ধরা পড়ে যাওয়ার লজ্জায় তার হাত কাঁপে। সেই দিনগুলো সারাটা পথ আসার সময় চোখ বারবার ঝাপসা হয়, অভাবের কাছে পরস্তা হয়। বাড়ন্ত বোনের শুকনো মায়ামাখা মুখটার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বোঝায়, সে তো চুরি করেনি, নিজের ভাগেরটা বোনের জন্য আনে। মাসের অন্তরেই স্থান সংকুলান সংকটাপন্ন রুমটা ভাড়া গুনতে হয় প্রিয়াকে। দিয়া একটা আধা বেসরকারি স্কুলে পড়ছে। মাসে মাসে বেতন দিতে হয়। আগে অবশ্য নামকরা কেজিতে ছিল। তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল। বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মকর্তা বাবার সাধ্য মতোই মেয়েদের বিলাসিতা করিয়ে দিয়েছেন। আমিষে কোনো সংকট ছিল না। সপ্তাহান্তে সপরিবারে অভিজাত রেস্তোরাঁয় ডিনার করেছে। খেতে ইচ্ছে না করলে প্লেট ভর্তি দামি দামি খাবার এঁটো করেছে। এখন সে সব অতীত। সেই অতীত সোনালি নাকি আমাবস্যার ন্যায় কুলসিত এখন ভাবতে আর ইচ্ছে হয় না। প্রিয়া ভাবছে দিয়াকে এবার সরকারি স্কুলে দিবে। দুমূল্যের বাজারে খরচটা যদি আরেকটু আয়ত্তে আসে। উচ্চতর ডিগ্রি পাওয়ার সমস্ত স্বপ্ন যখন প্রায় নিভু তখনই অন্ধকারে আলোর বিচরণের মতো প্রিয়ার সিরিয়াল পাওয়া গেল আজিমপুর স্বনামধন্য ইডেন মহিলা কলেজে। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এসেছে তার। অনেকদিন বাদে প্রিয়া বুঝি হাসল সেই সংবাদে, কাঁদল। নিঃশেষিত স্বপ্নের আগুন যখন ছায়ের স্তব্ধতে ফিনিক্স পাখির মতো ধরা দেয়, সেই মুহূর্ত শত শত মন্দভাগ্যর মাঝেও নিজেকে ভাগ্যবতী মনে হয়। অনুভব প্রিয়ার অ্যাডমিশন টেস্টের বইপত্র নোটসহ জোগাড় করে দিয়েছিল। স্বপ্ন হারানোর মেয়েটিকে পুনরায় স্বপ্ন দেখার সাহস দিয়েছিল। অদৃষ্টি যা ছিল, প্রিয়ার পরিশ্রম সেইটুকু ছিল, তাই পেয়েছে। কিন্তু অনুভবের অবদান সে কোনোদিনও অস্বীকার করতে পারবে না। ইডেন মহিলা কলেজে সিট পেয়েছে শুনে অনুভবও খুশি হয়েছে।
উৎসাহ নিয়ে বলল, মন্দ না। পড়াশোনার শেষে পাবলিক, প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই সেই সরকারি চাকরির পিছনে ছুটবে যদি না আলাদা পেনশন থাকে। তুমিও ছুটবে। পরিবারের ভবিষ্যৎ ভাবতে হলে তোমাকে পড়াশোনা আঁকড়ে ধরে থাকতে হবে। হাজার হাজার গ্রাজুয়েট বেকার বসে আছে, সেখানে এইচএসসি পাশের যোগ্যতাতেই বেশি দূরে এগোতে পারবে না। কথা সত্য। প্রিয়া বস্তিতে ওঠা দিন কয়েক বাদে প্রতিবেশী মেয়েদের সঙ্গে মিলে গার্মেন্টসে চাকরি নিয়েছিল, কিন্তু পুরুষ সহকর্মীর অপ্রীতিকর আচরণ দুদিন গিয়ে হাল ছাড়তে হয়েছে। সেই সঙ্গে অনুধাবন করতে পেরেছে দুনিয়া তার জন্য কতটা লড়াইয়ে। এখানে টিকে থাকা সার্বিক অস্ত্রযুদ্ধের মতো না হলেও মানসিক যুদ্ধটা নীরব বিধ্বংসী। প্রিয়া অনুভবকে শুরুতেই যতটা উদ্ভট এবং জেদি ভেবেছিল, ধীরে ধীরে মিশে বুঝল সে মনের দিক থেকে খুব ভালো একজন মানুষ। আশেপাশের মানুষদের প্রতি সাহায্য পরায়ণ এবং যত্নশীল বটে। প্রিয়ার বিকারহীন সোজা সাপটা কথার মাঝে মাঝে রেগে গেলেও পরে আবার ভুলে যায়। তবে এই মুহূর্তে প্রিয়ার মাথায় নতুন চিন্তা চেপে বসেছে। ক্লাস সামলেই চাকরিটা করা বোধহয় তার পক্ষে অসম্ভব হবে। এই সুযোগ সুবিধা, ঘরোয়া পরিবেশে নিরাপত্তা ছেড়ে ভালো চাকরি যে আদৌ কি জুটবে পারে। অনুভব ভার্সিটিতে বের হচ্ছিল, প্রিয়াকে অন্যমনস্ক দেখে প্রশ্ন করল, এই বয়স্ক মহিলা এনি প্রবলেম? প্রিয়া অসন্তুষ্ট চোখে চায়। এই ছেলে তাকে কি সব নামে যে দেয়। ক্ষুণ্ণ স্বরে বলে, আমি বয়স্ক মহিলা? ভাবখানা তো তেমনই, তাহলে আপনি বাচ্চা পুরুষ। অনুভব ভ্যাকাচ্যাকা খেয়ে বলে, আমি বাচ্চা পুরুষ? এই পাকা মেয়ে আমাকে কোন দিক থেকে বাচ্চা দেখায়? কল মি ইয়াং ম্যান। এটা ডিসেন্ট শোনায়। প্রিয়া ঠোঁট টিপে হাসে, বলে, আপনি ডিসেন্ট? আপনি হচ্ছেন ভায়োলেন্ট ডিসেন্ট। কিছুটা টিজেন্ট টাইপের ইউম্যাচুরিটি আছে। অনুভবের কথা অপমানিত বোধ করে। এইটুকুনি মেয়ে তাকে ম্যাচুরিটির কথা শোনায়। সে নিজেই তো টিজেন। অনুভব নিকট এসে নাক ফুলিয়ে বলে, ইউ নো, আমি ভার্সিটি পাড়া মহল্লার টিমেজ থেকে মিডল এস সবার ক্রাশ। তাতে আমার কি? প্রিয়া নির্বিকার। অনুভব দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে, থেমে থেমে বলে, তুমি যাকে অবজ্ঞা করছো তার ডিমান্ড বোঝো? বুঝলে বেতন বাড়িয়ে দেবেন না, বরং এই অবজ্ঞার জন্য বেতন কেটে রাখবো। প্রিয়া হতাশ শ্বাস ফেলে বলল, চাকরিটা এবার থাকলে হয়। অনুভব এক দৃষ্টিতে দেখছিল প্রিয়া দিশেহারা মুখখানা। এর কারণ জানতে গিয়ে কথা বলতে এসেছিল, কিন্তু এই মেয়ের সঙ্গে তার জীবনও দুদণ্ড ভালো মতো কথা হলো না। অনুভব মূল প্রসঙ্গে ফিরে এলো। কোনো বাড়তি কথা না বলে আমাকে না খেপিয়ে বলো ঘটনা কি। সময় নেই হাতে। প্রিয়া ইতিহস্ত করে নিজের দোনামোনা কথা জানায়। অনুভব গম্ভীর মেয়েটি কে এখন অল্প অল্প বোঝে বলেই সে হাসু তথা প্রিয়ার ওপর মনে মনে রীতিমতো মুগ্ধ। আত্মসম্মানের তেজ নাকের ডগায় দিয়ে ঘোরে যেন কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অনুভবের মনে হয় তেমনি হওয়ার কথা। বিব্রত না হলে ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যেতে হয়। তবে প্রিয়া যতই গম্ভীরতা অবলম্বন করুক, শীতোষ্ণ পিঠে রোদের পরশে প্রকটিত কৌশলের স্নিগ্ধতা শুকানো যায় না। অনুভব হঠাৎ প্রিয়ার গালে আলতো হাতে টোলা দিয়ে বলল, সমস্যা থাকলে সমাধান আছে, শুধু ঠান্ডা মাথায় পন্থা খুঁজে বের করতে হয়। পড়াশোনার কাজ দুটোই ব্যালেন্স করতে হবে, একটার জন্য আরেকটা ছাড়া যাবে না। এসব না ভেবে মাথা ঠান্ডা রাখো। জাইমের কাপড় বদলাও গিয়ে। হাসু। প্রিয়ার গালে অনুভবের ছোট্ট টোলা দেওয়ার দৃশ্যটা খোলা দরজার ওপারে অন্তরার ভাবি মায়ের ঘোলাটে চোখের পর্দায় স্পষ্ট ফুটে উঠল।